দর্শক, অর্থবিত্ত তো আছেই, কিন্তু একটি মানুষের ভালো থাকার জন্য সবচেয়ে বেশি দরকার তার সাথে যে মানুষগুলির প্রেম, ভালোবাসা, স্নেহ এই ধরনের সম্পর্ক আছে, সেই মানুষগুলির সাথে সুসম্পর্ক। আর সেই সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটি হচ্ছে বিশ্বাস। এই বিশ্বাস যখন একবার ভেঙে যায়, তখন সারা পৃথিবী যেন হঠাৎ করে পরিবর্তন হয়ে যায়। অনেক সুখের সংসার, সুখের পরিবারে হঠাৎ দেখা যায় অসুখের ভয়াবহ তীব্র আগুন। আর সেই বিশ্বাস ভেঙে যাওয়ার কারণ যদি হয় কোনো ফাঁদ, দর্শক সেরকম একটি ফাঁদের গল্প নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি সুফি ফারুক। ফোনটা বন্ধ। বাবা, সুমন আছে কালকে বাসায় গেল, বাসায় ঠিক মতো পৌঁছাইলো কি পৌঁছাইলো না আমার তো জানালো না। আমাকে আমার জানি ঠেকতেছে। বাবা তুই জানা একটু সুমনের বাড়ি হয়ে না। এত চিন্তার কি আছে? হয়তো মোবাইলে চার্জ শেষ। চিন্তা যে কেন করি সেটা যদি বুঝতি। জানা বাবা। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। সন্তানের যে কোনো বিপদে প্রকৃতি নাকি মাকে সিগন্যাল দেয়। সুমনার মা উদ্বিগ্ন। এই কারণে ভাই অনন্তকে সমস্ত জায়গায় শহরের সুমনাকে খুঁজে পাওয়া যেতে পারে এরকম সম্ভাব্য সবগুলি জায়গাতে মা খোঁজ নিয়েছে। বন্ধু বান্ধবের বাসা, আত্মীয় স্বজনের বাসা, এমনকি সুমনার শ্বশুর বাড়িতেও কোথাও নেই সুমনা। তাহলে মায়ের মন যে কথা বলছে, এরকম কোনো কিছু কি ঘটছে? কোনো বিপদে কি পড়েছে সুমনা? সুমনা বাসায়? কি ওরা বাসায় নেই কেউ? জিজ্ঞেস করিস না ওরা ফোন বন্ধ কেন? এই কথা বলছিস কেন? আরে আবার চুপ থাকো তো। আমি সব জায়গায় হতিস লাগাইছি, কোন জায়গা থেকে খোঁজ পাওয়া যাবে। হতিস লাগাইছিস মানে? কি হয়েছে সুমনা? আমি যেটা ভাবতেছি সেটা না তো। আমার মনটা তো কাউকে দিয়ে কেমন জানি করতেছে। আমার সুমনা নিশ্চয়ই কিছু হয়েছে বাবা। না মা, চিন্তা করো না, এক জায়গা থেকে না এক জায়গা থেকে খবর পাওয়া যাবে। বাবা বাবা একটু খবর নেন না, ভালো করে খবর নেন না, কি হইলো মেয়েটা? খুব মডার্ন চটপটে মেয়ে সুমনা। কিছুদিন আগেই বিয়ে হয়েছে। হাজবেন্ড রেজা একটু রিজার্ভ, কারোর সাথে তেমন একটা মিশতে চায় না। সুমনার সাথে বয়সের পার্থক্যও একটু বেশি, তারপরেও ভালোই চলছিল। আজকে হঠাৎ সুমনা মিসিং। সুমনা মায়ের বাসাতেই গিয়েছিল, একই শহরে মায়ের বাসা। ওখান থেকে যখন বেরোয় সুমনা খুব হাসি খুশি ছিল, কিন্তু ফেরার পথে কোনো একটি জায়গাতে হঠাৎ সুমনা মিসিং। কোথায় যেতে পারে সুমনা? একটু থাকো না আজকে। তুমি পাগল হয়েছো? ছাড়ো। হ্যাঁ পাগলই তো। থাক, আর ঢং করতে হবে না। অন্য মেয়ে পেলে তো ঠিকই আমার কথা ভুলে যাবে। আজকে আমি তোমাকে কোথাও যেতে দিব না। কেন? আমি কি তোমার বউ? ছাড়ো, এতক্ষণে আমার সামনে আমার জন্য সিঁড়ি হয়ে বসে আছে। আরে বাবা, আমি একবার চলে যাচ্ছি না তো, কালকে আবার আসবো।
বাই। কি হয়েছে তোমার? আসলে মাথাটা প্রচন্ড ব্যথা করছে। পেন কিলার খাবো নাকি? না না না, ওসব কিছু লাগবে না, ঘুমোলে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঘুমো। তুমি এক কাজ করো, লাইটটা অফ করে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে। হ্যালো। তোমার হাজবেন্ড ঘুমাইছে তাহলে এতক্ষণ? খাওয়া দাওয়া ঘুমানো ছাড়া আর কোনো কাজই নেই। আচ্ছা, পশুর সাথে তো তেমন কোনো ডিফারেন্স নাই তাহলে। আই দেখো, ঠিক হচ্ছে না কিন্তু। হাজার হলেও আমার স্বামী। আর আমি কি তাহলে? এতক্ষণে বোঝা গেল রেজা আর সুমনার বৈবাহিক সম্পর্কের মধ্যে খুব সন্তর্পণে আরেকজনের অবস্থান আছে। তার নাম সেজান। সেজান এবং সুমনার বেশ কিছুদিন থেকে বিবাহ বহির্ভূত অবৈধ একটি সম্পর্ক চলছে, যেটাকে আমরা বলি পরকীয়া। মানুষ এ ধরনের কোনো সম্পর্কে যখন জড়িয়ে পড়ে তখন সে নিজের মনে একটা জাস্টিফিকেশন ঠিক করে নেয়। সুমনার ক্ষেত্রে সেই জাস্টিফিকেশনটি হচ্ছে তার স্বামী তার প্রত্যাশা পূরণ করতে পারে না, তার স্বামী আনস্মার্ট, বয়সে অনেক ডিফারেন্স এবং তার স্বামী তার উপযুক্ত আসলে নয়। এরকম একটা জাস্টিফিকেশন থেকেই সুমনা এই সম্পর্কের দিকে এগিয়েছে। সেটার জাস্টিফিকেশন আমরা পরে করব। এখন দেখি রেজা বিষয়টাকে কিভাবে দেখছে। কখনো কখনো রেজাকে মনে হয় সে সবকিছু দেখার পরেও ইগনোর করছে, সবকিছু জেনে বুঝেই সে বিষয়টা বুঝতে চাচ্ছে না। আবার কখনো মনে হয় রেজা আসলে কিছু বুঝতেই পারছে না। কি মনে হয়, কি ভাবছে আসলে রেজা? আমার মেয়েটা খুব লক্ষ্মী ছিল, সারাক্ষণ ঘরের কাজে ব্যস্ত থাকতো, কারোর সাথে ঝগড়াঝাটি করতো না। ঘটনা দিন ও কোথায় ছিল? ওদিন সন্ধ্যায় আমাদের বাসা থেকেও তাড়াতাড়ি বের হয়, ওর বাসায় যাবে না। ওর হাজবেন্ডের সাথে কোনো ঝগড়া হয়নি তো? না না, ওদের মধ্যে কখনো ঝগড়া হতো না। আমার জামাইটা খুব নরম স্বভাবের ছিল, বুঝতে পারছি না কি করে কি হয়ে গেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। কোথা থেকে কই গেলে? আমি তোমার ফোন আসছে। গুড মর্নিং জান। জি, আপনি যান তো রান্নাঘরে।
কি জানি না কি ফোন দিছে। এতক্ষণ মনে হচ্ছিল সুমনা সেজানের বিষয়টিতে রেজার কিচ্ছু এসে যায় না, রেজা মেনেই নিয়েছে। কিন্তু এখন বোঝা যাচ্ছে রেজাকে সাংঘাতিকভাবে এফেক্ট করছে। রেজার মনের মধ্যে বড় একটি মেঘ জমছে। রেজা সহ্য করতে পারছে না, আবার কোনো একটা কারণে সুমনাকে কিছু বলছেও না। এই মেঘ কি শুধু মেঘের মতো জমতে থাকবে, নাকি কোনো কালবৈশাখী হয়ে যে কোনো সময় বেরিয়ে আসবে? কালকেও যা ভয় পাইছি না আমি। আরে দূর, ওকে ভয় পাওয়ার কিছু নেই। ও হচ্ছে একটা গন্ডার। ওর সাথে থাকতে থাকতে জীবনটা কয়লা হয়ে গেছে আমার, বিশ্বাস করো। এর জন্যই তো বলে ডিভোর্স দিয়ে চল আমরা বিয়ে করে ফেলি। আরে বাবা, তুমি বিষয়টা যেমন সহজ মনে করতেছো তা না। তাহলে আমাদের ভবিষ্যৎ কি অন্ধকার? আমাকে আর কয়েকদিন সময় দাও প্লিজ। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। তবে ওকে আমি যেমন সময় মনে করছিলাম, বিয়ের পরে একটা জায়গায় বেড়াতে নিয়ে যায়নি, বাড়িতে সারপ্রাইজ পর্যন্ত দেয় না, এমনকি কোনো পার্টিতে গেলে সে ঠিক মতো আমার সাথে কথা পর্যন্ত বলে না। তুমি বলো এরকম খ্যাত লোকের সাথে আমি কিভাবে থাকবো? সেজান, আমি আর পারছি না, বিশ্বাস করো, এই লোকের সাথে আমি আর থাকতে পারছি না। বাদ দাও, চলো বাসায় যাই। এতক্ষণ মনে হয় বাসা খালি হয়ে গেছে। কি হয়েছে তোমার? কি শরীর খারাপ করছে? না, সর্দি ওষুধ খেয়েছি তো, তাই ঘুম পাচ্ছে। রাতে খাবে না? না, খিদে নেই, তুমি খেয়ে নাও। ওকে, ঘুমাতে হবে। কি করছো জান? জানো আজকে তোমাকে যা লাগছে না, মিস ইউ সুইট হার্ট। কখন আসবে সোনা? একা থাকতে ভালো লাগছে না জান, কিছু একটা করো না।
এরকম একটি পরিস্থিতিতে মাথা এলোমেলো লাগতে থাকে রেজার। কি করবে সে? কি ভুল ছিল তার? মাঝে মাঝে মনে হয় যে তার অযোগ্যতার কারণে কি তার স্ত্রী এ ধরনের একটি সম্পর্কে জড়ালো। মাঝে মাঝে মনে হয় যে এই শুধু বয়সের ডিফারেন্সটাই কি এরকম একটি ঘটনার কারণ। সে ভাবে যে সেজানকে একবার সুমনার জীবন থেকে সরিয়ে দেবে, একেবারে সরিয়ে দেবে। তাতে কি সমাধান হবে? কারণ সুমনা কি তাকে ভালোবাসে? এই সম্পর্কটা কি আর আগানো সম্ভব? সমস্ত কিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে রেজার। ভাবতে পারছে না কি করবে, কাকে বলবে, কার কাছে যাবে, কি করবে আসলে রেজা। তুমি কি আজকে বাইরে গেছিলে? কই না তো, কোথাও গেলে তো তোমাকে জানাতাম। আচ্ছা, এ পর্যায়ে রেজা বুঝতে পারে সবকিছু তার নিয়ন্ত্রণের বাইরে, কোনো কিছুই আর তার হাতের মধ্যে নেই। সুমনাকে তার আর ফিরে পাওয়া সম্ভব না। এমনকি সেজান যদি সুমনার জীবন থেকে সরেও যায়, সে কখনো তার সেই স্ত্রীকে আর স্ত্রী হিসাবে ফেরত নিতে পারবে না। কি সিদ্ধান্ত নেবে রেজা? তাহলে সিদ্ধান্তটি কি হবে? বিবাহ বিচ্ছেদ? তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। তুমি আবার সব বুঝো না। কেন? আমি গন্ডার নাকি? মানে রেজা ছাড়ো, রেজা ছাড়ো, আমি তো কিছু বুঝতেছি না। কেন ক্ষতি করেছি আমি তোমার?
গাড়িতে একটা লাশ, আমার বই। আমি তারে আমার এই হাতে টুকরে টুকরে করে ফেলছি। হোয়াট? আমি যার ভালোবাসি সে অন্য আরেকজনের ভালোবাসে। আপনি আমার ফাঁসি দেন, আপনি আমার সেন্ট্রি! সুমনার পরিণতি মৃত্যু। যদি সঠিকভাবে বিচার হয় তাহলে রেজার ক্ষেত্রেও পরিণতি একই, ফাঁসি। আমাদের সমাজ ব্যবস্থায় এখনো বিয়ে অত্যন্ত শক্ত, অত্যন্ত স্ট্যাবলিশড একটি ইনস্টিটিউশন। এই বিয়ের বিরুদ্ধে যেতে কেউ চট করে সাহস করে না। সবাই যখন কোনো কারণে ভাবে যে সম্পর্কটি কাজ করছে না, বিয়ে রেখেই তারা অন্য একটি সম্পর্ক তৈরি করতে চেষ্টা করে, যেখানেই হয় সবচেয়ে বড় ভুল। এবং আমাদের সমাজ ব্যবস্থার কারণে সেই ভুলের মাসুলও দিতে হয় অনেক বড়। আমরা আমাদের শোর মাধ্যমে চেষ্টা করি সবাইকে সচেতন করতে, এ ধরনের ঘটনা, এ ধরনের ভুল বা এ ধরনের ফাঁদে কেউ যেন না পড়ে। আমরা প্রতিটি শোর মতো আজকের শোতেও কথা বলবো একজন এই বিষয়ে বিশেষজ্ঞের সাথে। আগের এক জরিপে দেখা গেছে যে বিবাহিত দম্পতিরা তাদের মধ্যে দিনের 24 ঘন্টার মধ্যে 13 থেকে 14 ঘন্টা সময়, পার্সেন্টেজে যদি আমরা হিসাব করি প্রায় 60% সময় তারা একত্রে অতিবাহিত করত। 9 ঘন্টা সময় তারা কর্মস্থলে থাকতো, হয়তো স্বামী কর্মস্থলে থাকতো, স্ত্রী হয়তো গৃহকর্মে ব্যস্ত থাকতো, যেটা 30%-এর মতো সময় পার্সেন্টেজ হিসাবে। এবং তারা বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাতো 2 ঘন্টার মতো সময়, 10%-এর মতো সময়। এবং এইসব কারণে কিন্তু তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় ছিল। কিন্তু এখনকার সময় আমরা দেখতে পাচ্ছি যে দম্পতিদের মধ্যে সম্পর্ক, পরস্পর মিলেমিশে সময় কাটানোর সময়টা অনেক কমে গেছে, যার ফলে পারিবারিক বন্ধন দৃঢ় হচ্ছে না। এবং মাঝে মাঝে স্বামী স্ত্রীর মধ্যে বাহিরে যাওয়া, একটু আউটিংয়ে বের হওয়া, একত্রে খাওয়া দাওয়া করা, চিত্ত বিনোদনের ব্যবস্থা করা। আগের দিনে আমরা জানি যে সিনেমা দেখার ব্যবস্থা ছিল, এখন কিন্তু এই সুবিধাগুলো নেই, যার ফলশ্রুতিতে অনেক সময় আমরা দাম্পত্যের সম্পর্কের মধ্যে ভাঙনের সুর বাজতে শুনতে পাই। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে সংশোধনের সময় কখনোই শেষ হয়ে যায় না। যে কোনো ভুল বিষয় থেকে আমরা শিক্ষা নিতে পারি, আমরা সংশোধিত হয়ে নতুন করে আবার শুরু করতে পারি, কেননা আমরা জানি যে ইট ইজ নেভার টু লেট টু মেন্ড। সম্পর্কের ক্ষেত্রে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব না থাকাটাই উচিত। আমরা জানি যে অনেক সময়ই আমাদের চলার পথে আমরা যখন গাড়ি ড্রাইভ করি হার্ড ব্রেক করতে হয়, না হলে আমাদের কিন্তু বিশাল বিপদের মুখোমুখি হতে হয়। সো কিছু কিছু ক্ষেত্রে আমাদের হা না সিদ্ধান্ত নেওয়াটা খুব দরকারি। আমাদেরকে কিছু কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে অত্যন্ত ধীরপ্রত্যয়ী হতে হবে, তাহলে আশা করা যায় এই ধরনের সিদ্ধান্ত আমাদের জীবনে মঙ্গল বয়ে আনবে। আমাদের গল্পের যেই কেন্দ্রীয় চরিত্র রেজাও কিন্তু তার এই সম্পর্কের ইতি টানতে পারত। সে যখন জানতে পারলো তার স্ত্রীর পরকীয়া সম্পর্কের কথা, তখন সে তার স্ত্রীর সঙ্গে কথা বলতে পারত, তারা একটা এমিকেবল সলিউশনে চলে যেতে পারত। আবার মেয়েটিও যখন জানতে পারলো তার স্বামীর সঙ্গে তার যখন বনিবনা হচ্ছে না, তাকে যখন পরকীয়ার দিকে অগ্রসর হতে হলো, তার আগেই কিন্তু সে তার হাজবেন্ডের সঙ্গে খোলামেলাভাবে এই বিষয়গুলি নিয়ে কথা বলতে পারত, তাদের পার্থক্যগুলো তারা দূর করে নিতে পারত। তাহলে এই ধরনের করুণ পরিণতির সম্মুখীন হতে হতো না এই দম্পতির। দুটো জীবনেই করুণ পরিণতি ঘটলো, এটা কারোর জন্য সুখকর না। তো আমাদের সমাজ ব্যবস্থাতেও যদি আমরা নিজেদের মধ্যে এই ধরনের ডিসকাশনগুলি করতে পারি, নেগোসিয়েশনে আসতে পারি, অনেক সময়ই দেখা যাবে যে আমরা ভালো ফলাফল দিতে সক্ষম হব। সুখের কোনো সংজ্ঞা নেই, সুখী মানুষেরও কোনো সংজ্ঞা নেই। কি হলে সুখ হবে আর কি হলে সুখ হবে না, কি কি বিষয় আপনার সুখ নিশ্চিত করতে পারে, আজ পর্যন্ত কিন্তু কেউ সেটা নির্ধারণ করতে পারেনি। কম বয়স, বেশি বয়স, বয়সের পার্থক্য, সামাজিকতার পার্থক্য সুখী হওয়া কখনো রুখতে পারে না। সুখ একটি মানসিক অবস্থান মাত্র। আপনি যদি মনে করেন আপনার পার্টনারের সাথে সুখী হওয়া সম্ভব হচ্ছে না বা ভবিষ্যতেও তার সাথে সুখী হওয়া সম্ভব নয়, তাহলে আর যাই করেন প্রতারণা করবেন না। বসে একটি সমাধানের চেষ্টায় আসুন। প্রতারণা করলে তার ফলাফল হয়তো এরকম হতে পারে। দর্শক, আজ যাবার সময় হয়েছে। আগামী মঙ্গলবার রাত 9:20 আবার দেখা হবে যমুনা টেলিভিশনের পর্দায় এরকম কোনো একটি ঘটনা নিয়ে।
আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে আমাদের ফেসবুক পাতার মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আমাদের ফেসবুক পাতার ঠিকানা www.facebook.com/ফাদ.jtv। ভালো থাকুন, সুস্থ থাকুন, যমুনা টেলিভিশন দেখতে থাকুন আর ফাঁদ এড়িয়ে চলুন। শুভরাত্রি।